আমরা এই হত্যাকাণ্ডের একটা আ ন্যারেটিভ তো বাংলাদেশের গণমাধ্যমে জেনেছি। আসল ঘটনাটা আজকে তনুর হত্যাকাণ্ডের প্রায় আ ১০ বছর পার হয়েছে। ২০ মার্চ ২০১৬ সালে তনু মারা যান। তাকে হত্যা করা হয়। তো এই যে ১০ বছর, এই ১০ বছরে বাংলাদেশের মানুষ যা জেনেছে, আমরা এই হত্যাকাণ্ডটার আসল ঘটনাটা কি হয়েছিল? তনুকে আপনারা কখন সবশেষ দেখেছিলেন? তাকে কোথায় পাওয়া গেল? এরপরে পাওয়া যাওয়ার পরে আপনারা বিচার চেয়েছিলেন কিনা? সেই বিচার পেতে গিয়ে কি এ বাধার সম্মুখীন হয়েছেন? সবগুলো বিস্তারিত আমরা একটু শুনতে চাই। আমি ১৬ সালে ২০শে মার্চ আমার অফিসে ডিউটি ছিল ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। আমি এরপরে ডিউটি সাইরা বাসায় গেলাম। যাওয়ার পর তখন তনুর মা বলতেছে যে, "তনু যে তোমার সাথে একসাথে খাইলো, খাইয়া যে বিকালবেলা বাহিরে গেল, আর তো আসে নাই।" তখন আমার মনটা খারাপ হয়ে গেল যে, "তুমি আমার ফোন দাও নাই কেন?" কয় যে, "আমার তো ভালো লাগছে না, আমার অস্থির, অস্থির লাগতেছে। তোমার যে আমি জানামু, ওই জিনিসটা তো আমার খেয়াল ছিল না।" তো আমি কইলাম, "তুমি আমার ফোন দিতা, যদি আমি আসতাম তোমার কাছে।" কয়, "আমার খেয়াল ছিল না।" আর আমার তখন ওই ছোট ছেলেটা রুবেল ছিল বাসাত। তখন আমি করলাম কি, চলো আমি দেখতে হবে মেয়েটা কই আছে। তখন আমি বাসার থেকে বার হইলাম। আমি, আমার ছেলে রুবেল বার হইয়া যাওয়ার পর অনেক রাস্তা গেলাম ওইদিকে। যাওয়ার পর তখন আমি বললাম যে, ও যে প্রাইভেট পড়াইতে গেছিল সার্জেন্ট জাহিদের বাসায়, সে ওইখান থেকে আসছে কিনা? কয় না। তখন আমি আমার ছেলেরে পাঠাইলাম যে, তুই যা সার্জেন্ট জাহিদের বাসায় গিয়া দেখ ওরা বাসায় গেছে কিনা। তখন আমার ছেলেটা গেছে। আর আমি তখন ওই এক মাস্টার ছিল, ওই মাস্টারের লইয়া ক্যান্টনমেন্ট স্কুলের স্যার ছিল, ওই স্যার শুদ্ধা আমি শুদ্ধা, এরপরে ওই জায়গা দেখতে গেলাম। খুব বন জঙ্গল। এরপর দেখলাম যে কি একটা কালবাডার উপরে একটা জুতা পইরে আছে। ওই জুতাটা পাওয়ার পর আমি তো নিশ্চিত হইলাম যে এটা আমার মেয়ের জুতা। তো এর আগে দিয়া ওই যে সার্জেন্ট জাহিদের বাসায় আমার ছেলেটা পাঠাইছিলাম, আমার ছেলেটা আইসা বললো কি যে সার্জেন্ট জাহিদের বাসায় গেছে ঠিকই পড়াইতে, ওইখান থেকে আইসা পড়ছে সার্জেন্ট জাহিদ বলতেছে। আমি আর কিছু বলে নাই? কয় না। সে আসেও নাই, আমার খোঁজও নেয় নাই, আর কিছুই করে নাই আজ এই ১০ বছরের মেয়ে। তখন সার্জেন্ট জাহিদ জানে। আর ওরা দুই বাসায় ছিল, সার্জেন্ট জাহিদ, সিপাহী জাহিদ। তারপরে এর আগে দিয়া জিউসি সারের বউ আর কমান্ডারের বউ ওরে থেয়ার দিছি। এই তখন আমার কাছে এসে কান্দন লাগাই দিছে। কান্দার পর তো আমি বললাম যে, তুমি যে কান্দো, কান্দা লাভ নাই, তারা যদি চলে যাম, আর কি করা আছে। মানে তুমি থ্রেটটা কেন দিল? কাকা থ্রেটটা কেন দিয়েছিল? থিয়েটারটা দিছিল, তারা একটা অনুষ্ঠান করতেছিল। তো ওই অনুষ্ঠানে গিয়া ওর প্রোগ্রাম হইলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠান আছে। কি ভিক্টোরিয়া কলেজের অনুষ্ঠানটা ফালাই দিয়ে কি ওরা অনুষ্ঠানটা করতে পারবো? এই তো এই জন্য করছে কি, কয় দেখি তুই কে বাজে থাকস, কি বাজে ইয়া করস, কমান্ডারের বউ আর জিউসির বউ, এই দুজনে ঠেট দেওয়ার পর সে এসে আমার কাছে কাঁদছে। আমি তো মরবো, আমি বাঁচবো না। আমি মিথ্যা কথা বল যদি বলি, আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে কাল হাসরের যে আমার গর্ব, তো তুই মিথ্যা কথা বললে মানুষের ফাঁসায় এইছো। আমি মিথ্যা কথা বলবো না, যেটা সত্য আমার মেয়ে বলছে, আমি এটা আপনার কাছে বললাম। আর লাস্টটা ওইখানে আমি যখন যাই, তখন আমার ছেলেরে নিয়ে গেলাম নিচে, কালভারটার নিচে। তখন আপনার আন্টিও গেছে, আমি গেছি, আমরা তিনজনই, আমার বউ, আমার ছেলে রুবেল, নাজমুল ছিল না, নাজমুল তখন ঢাকা ছিল। আমরা তিনজনে গিয়া তখন আমি শিকার দিলাম, জাগো লাশ দেখে পড়েছে, তুমি কই এখানে আসো। তখন তারা দুজন গেল,
গিয়া দেখে পূবে আরে দক্ষিণে আর উত্তরে লাশটা ফালাই রাখছে একদম সোজাসুজি। 2টা মোবাইল ছিল, 2টা মোবাইল 2 পাশে ফুরিস। এই তারপরে সিএমএস নিলাম, নেওয়ার পর তখন সিএমএস যে ডাক্তার ছিল, কর্মরত ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল, আমার কি আছে, ওই লেফটেন্যান্ট কর্নেল কইলো এই লাশটা তো আরেকবার আনছে। সে আমার বলছে, আমি জানি না, আল্লাহ জানে। তখন আমি বললাম যে আপনি কিছু বলেন নাই লাশটার কথা? তখন উনি আর কিছু বলে নাই আমাকে। এই তখন উনি 2 মাস পর এখানে থাকার পর ওনারা পোস্টিং করে দিছে। ওই ডাক্তার একজন লেফটেন্যান্ট কর্নেল ছিল ডাক্তার, উনি তখন এই তো পোস্টিং হয়ে গেছে। এই আর এই লাশ দিয়া দো বা এই কেস দিয়া দো কত ডিজিএফআই, কত আইন শৃঙ্খলা বাহিনী আমার হয়রানি করছে, ধর আমার কর মতো না। আচ্ছা 10 বছর হয়েছে আমি যে বাচ্চা রয়েছি এই বেশি আল্লাহ আমার বাঁচাই রাখছে। তো জানি না, আল্লাহ জানে, আমার মা বাবার দোয়া আছে, আমার এটি বিশ্বাস মনে হয়। নাহলে তো আমি মেরুদণ্ড অপারেশন, কারো সাহায্য পাই নাই, কারো কুচ্ছুই পাই নাই। যে আমার অফিস কি, তখন এই সিইউ ছিল মনিরুল ইসলাম, উনি এই একটা দরখাস্ত লেখাইয়া অজ্ঞাত মামলা লেখাই আমার তো সই আনছে। আমি যেটা করলাম নিলি, আমি সার্জেন্ট জাহিদ, সিপাহী জাহিদ, তখন ওই জিউসির বউ, জিউসির সহ আমি কেস দিলাম। এই কমান্ডার শুদ্ধ তারা জবরদস্তি কি আমার কেসটা, আমার এই সিইউ যে ছিল মনিরুল ইসলাম, উনি আমার কেসটা তো নষ্ট করে ফেলছে। উনি ডাকা হোক, উনি আমার কেসটা কেন লেখলো, আমার সারা কেন লেখলো এই কেসটা, কার দেয়ালে হাইলো, কার অনুমতিতে কেসটা হইলো? আচ্ছা, আপনারা, আমি যতটুকু জানি যে তৎকালীন সিআইডি, পুলিশের সিআইডি বিভাগ আপনাদের এই মামলাটা নিয়ে কাজ করতে চেয়েছিল। সিআইডির কর্মকর্তারা কি আপনাদের সাথে কখনো কথা হয়েছে? তারা কি বলতো? মানে তারা তো সেনাবাহিনীর বেশ কয়েকজনের তালিকাও করেছিল যাদের জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, ডিএনএ টেস্ট করতে চেয়েছিল। ওই সময়ে মানে তারা এই কাজগুলো করতে পারে নাই কেন? এই ধরনের কোনো কথাবার্তা আপনি তাদের কাছ থেকে শুনেছেন? তারা বলছে যে তদন্ত দেয় নাই, তদন্ত করতে জিউসি দেয় নাই, কমান্ডার দেয় নাই, তারা বলছে এটা। মানে কি বলেছিল? মানে জিওসি কমান্ডার তারা কি বলেছিল তাদেরকে? তারা বলছে যে, আমি বললাম যে স্যার আপনারা এটা ইনকোয়ারি করেন, বা তখন ওই তারা কইতেছে যে জিউসি কমান্ডার চায় না বা সেনাপ্রধানও চায় না এটা বিচার হোক, আমরা কই যাব, একথা বলি। আচ্ছা, মানে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সেটা করতে পারে নাই। বাট আপনি তো এই বিচারের জন্য সবসময়ই তৎপর ছিলেন। আপনি চেয়েছেন বিচারটা হোক। কিন্তু আপনার এই তৎপরতা দেখে সেনাবাহিনী থেকে বা কোনো বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে কি কখনো আপনাকে কোনো থ্রেট করা হতো? হ্যাঁ, করছে, এখনো করে। এই যে আমি 6 তারিখ কুমিল্লা গেছি, আমি তো বলছি এটা যে এখনো কি ওই ইয়া রয়ে গেছে নাকি আগের মতন। এই কারণ আমি তো কুমিল্লা 6 তারিখ গেছি, এখনো গোয়েন্দার লোক ছিল। আমি আশ্চর্যই যাই, আমি বলছি এটা যে গোয়েন্দার লোক থাকবে কেন আমার সাথে? আর এই যখন এই যে পিপিআই আছে, পিপিআই এর অফিসার, উনিও কয় তারা আসতে পারে, আমি কই না তারা আসবে না। তারা আসবে কেন আমার কাছে? মানে আপনার কাছে আসছে বলতে কি, মানে আপনি কিভাবে বুঝলেন যে এটা গোয়েন্দা সংস্থার লোক? না, আমি দেখছি তারা হাঁটতেছে, আমার লগে লগে পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, তার সাথে কথা বলতেছে, হাসতেছে, কথা বলতেছে। আবার দেখলাম কি একটা কাগজ দিল কোটের ভিতরে, যেটা সত্য কথা আমি দেখছি। আমি মিথ্যা বলবো কেন? আমি কাল হাসরের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, আমি যে মিথ্যা বলি। আমি এক সাইডে বসে রয়েছি, পিপিআই এক সাইডে বসে রয়েছে। পিপিআই বলেও না আমাকে সামনে বসে না, থেকে ওইখানে যারা অ্যাডভোকেট ছিল তারা আমাকে খুব ইজ্জত করছে, তার সাথে আমার ভয় রাখছে। হুম। আপনি একটু ফোনের দিকে তাকায় কথা বলেন কাকা, তাহলে আপনারা সবাই দেখতে পারবে। জি। জি জি জি। এখন এই যে যেদিন রাতে আপনারা লাশটা পেলেন, জি। আচ্ছা, লাশটা পাওয়ার আমি ওই জায়গাটা একটু বিস্তারিত শুনতে চাই যে কি হয়েছিল? কমান্ডার কিংবা জিওসি বা সিও এদের ওয়াইফরা মানে কি প্রোগ্রাম করতে চেয়েছিল বা কি তাদের উদ্দেশ্য কি ছিল সেখানে? সেনা কল্যাণে একটা অনুষ্ঠান ছিল, হুম, সেনা কল্যাণে। হুম, এই অনুষ্ঠানটা
করতে গিয়ে আমার সোহাগে জাহান তনু ওইখানে যাইতে নারাজ। কি অনুষ্ঠান? কি অনুষ্ঠান? তাদের একটা অনুষ্ঠান হয়েছিল, একটা ফাংশন হয়েছিল। সাংস্কৃতিক মানে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওইখানে যাইতেছে অনিয়া করাতে, বুঝলি না যাওয়াতে ওর ইচ্ছা হইলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আমারে বলছে সে, বাবা আমার ইচ্ছা হইলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, আমিও ওইখানে লেখাপড়া করি, ওইখানে আমার যা করার ওইখানে করলে আমার জন্য সুবিধা। এই আর তারা চাইছিল যে সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে না যাক, আমরা যেটা কইছি এইটা শুনুক, এইটা শুনতে চাই নাই। আচ্ছা, আচ্ছা, আমি দর্শকদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে সোহাগী জাহান তনু তিনি সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উনি ওনার সাথে আমার তো দীর্ঘদিনের কথা হয়। উনি ওনাকে আপনারা যেটা দেখছেন, মানে উনি মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত। উনার সবচাইতে বেশি আদরের মেয়ে ছিল হচ্ছে সোহাগী জাহান তনু, এবং সোহাগী জাহান তনু যখন মারা যায় তখনও তার বয়স একেবারে কমও না, 19 বছর বয়স হয়েছিল না কাকা? হ্যাঁ, 19 বছর। তো 19 বছর বয়সের একটা মেয়ে তো বাংলাদেশে বিয়েও হয়, বাচ্চাও হয়ে যায়, এরকম হয়। তারপরেও মানে উনাদের সাথে শারীরিক যে অ্যাটাচমেন্ট সেটা ছিল। কাকাকে সবসময় বাইরে বাইরে বের হতে গেলে চুমু খাইতো। কাকার হ্যাঁ, মানে হ্যাঁ, রাইট। তারপরে কাকার মানে উনি বসে আছে, উনার কোলে এসে বসতো। মানে ছোট হ্যাঁ, বাচ্চাদের মতো। এখন কিন্তু আমার কোলে বসে থাকলে হইলে, হুম। এখন থাকলে যদি থাকতো আমার কোলে এসে বসে থাকলে। মানে এই এত আন্তরিক সম্পর্ক ছিল আরকি বাবা-মেয়ের। তো কাকা এইটা নিয়ে খুবই মানে আমরা তো বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড দেখেছি। এমনকি সেনাবাহিনীর হত্যাকাণ্ডের ভেতরেও অনেক সেনাবাহিনীর কর্মকর্তাদের অফিসার, যেটা পিলখানায় ঘটেছিল, সেখানে সেনাবাহিনীর এ সন্তানেরা তারা সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে কিংবা ভয়ে নানান কারণে তারা কথা বলে নাই। কিন্তু উনি কিন্তু সেই শুরু থেকেই কথা বলছেন এবং উনার জীবনে কোনো চাওয়া পান নাই। উনি বিচারটা চান। তো মেয়েকে খুব আদর করতেন। মেয়েটা কিছুটা সাংস্কৃতিক মনা ছিল। এই গান-টান, নাচ-টাচ এসব ইয়ে-টিয়ে মানে স্কুলে অনুষ্ঠান-টনুষ্ঠান হইলে এগুলো করতো আরকি। মানে প্রফেশনাল টাকা-পয়সা দিয়া করতো এরকম না। তো উনারা যেহেতু উনি ক্যান্টনমেন্টে চাকরি করেন, তো উনাদের ইচ্ছা ছিল, দেখেছে যে মেয়েটা গান-টান গায় ভালো। তো উনারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে করতে চেয়েছে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যতটুকু শুনেছি যে সেখানে ভারতীয় গেস্ট থাকার কথা ছিল। সেই গেস্টদেরকে তিনারা মনোরঞ্জন করানোর জন্য আমি তারা কথাটা ঠিক, হুম, এই কথাটাও ঠিক, এই কথাটাও ঠিক আপনি যেটা বলতেছেন। হুম। তো এই ভারতের ইয়ে ছিল, এই আসে এই না নাকি জানি না। এটা জি, আমি উনাদের এই ঘটনাটার সাথে জড়িত কয়েকটা পক্ষের সাথে তো যে কারণে আমি অনেকগুলো বিষয় যা, যা শুনেছি সেই কথাগুলো বলছি আপনাদেরকে। তো সেইখানে সেই অনুষ্ঠানে যেহেতু করে নাই, উনি সেনাবাহিনীর একজন মেজর জেনারেলের বউ, উনি বিশাল দাপট উনার। তো উনার কথা শুনে নাই, এটা উনার খুব ইগোতে লাগছে যে এটার কারণেই সে তাকে টার্গেট করে যে এরে মেরে ফেলতে হবে, এবং সেই হত্যাকাণ্ডের কত বীভৎস ছিল দেখেন। একজন মানুষকে আ বিষ খাইয়ে মেরে ফেলা যায়। একজন মানুষকে ধরে গলা চেপে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা যায়। আমি তনুর একটু কথা বলি। এই যে সিআইডি জালাল, হুম, সিআইডি জালাল বলছে যে তারে বিষ খাওয়াইয়া হত্যা করছে, এমন একটা মেডিসিন এটা বাংলাদেশে নাই, এটা বিদেশ থেকে আনছে, তারা আনার পর এটা তারা মারছে, এটা সিআইডি জালাল বলছে। কিন্তু সেই হত্যাকাণ্ডের পরে তনুর মাথার চুলের একটু অংশ চুল কাটা হয়েছে, মাংসসহ জি? চুল কাটিয়ে লেছে, চুল কাটিয়ে ফেলছে, পুরো চুল কেটে ফেলছে, মাথাও কাটিয়ে সেই ফেলছে। হ্যাঁ, সেই চুল, মাথার চামড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেখানে। তো কত বীভৎস হইতে পারে ওরা, এবং সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সেনাবাহিনীর কোনো একজন অফিসার, তিনি কোনো একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুরো সেনাবাহিনী একদম মানে সেনাবাহিনী অ্যাজ এ হোল এই সংস্থাটা সেই মেজর জেনারেল এনায়েত এবং তার স্ত্রী এবং তার সাথে যারা ছিল সেই গংদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এইটাই এই গেল বাংলাদেশে গেল ১৫ বছর এই হয়েছে। আমি এই তদন্তের সাথে যারা জড়িত আছেন, আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই বর্তমানে যিনি পিবিআই প্রধান আছেন। তিনার আ সময়ে এসেই এই মামলাটা আবার নতুন করে কিছুটা ঝাঁকুনি দিয়েছে। আমরা জানি না সেটা কতদূর যেতে পারবেন। তবে তদন্তের সাথে কেউ একজন আছেন, তার কাছ থেকে আমার শোনা
যে এই ফাইলটা নিয়ে ওনারা যদি নাকি কোনোদিন অফিস থেকে এই ফাইলটা নিয়ে বের হয়েছে, কারোর সাথে কথা বলবে, কারোর বক্তব্য নিবে, এই খবর সাথে, সাথে ডিজিএফআই এর কাছে চলে যায় এবং ডিজিএফআই এটার ব্যাপারে অ্যাকশন নেয় এবং তারা এটার কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কি করছে সবকিছু তাদেরকে করতে হবে। এমনকি যখন তনু হত্যাকাণ্ডের সময় সিআইডির এই ইয়েগুলো পুলিশ কিন্তু তখন চেয়েছিল এটার বিচারটা হোক। তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করতে চায়, সেনাবাহিনীর এদেরকে সিআইডি অফিসে চেয়েছিল জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেনাবাহিনী দেয়নি। সেনাবাহিনীর কথা হচ্ছে সিআইডি কে আসতে হবে ক্যান্টনমেন্টে। কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তখন আবার সেনাবাহিনীর বড় অফিসাররা পাশে দাঁড়িয়ে আছেন। কি প্রশ্ন করেন, কার ব্যাপারে প্রশ্ন করেন সেটা জানতে চায়। সিআইডি অফিসার বলেছেন যে আমরা আপনাদের সামনে প্রশ্ন করব না, বলছে প্রশ্ন করতে হবে। কে কে আসামি হবে, কাকে কাকে জিজ্ঞাসাবাদের জন্য দেওয়া হবে সেটা সিআইডি একটা তালিকা করেছিল। সেনাবাহিনী সেই তালিকা অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে দেয়নি। এবং এটার এই যে গেল কিছুদিন আগে গাজীপুরের যিনি পুলিশ কমিশনার ছিলেন ডক্টর নাজমুল করিম, এই নাজমুল করিম সাহেব এটার সবচাইতে বেশি করেছেন। কাকাও এই বিষয়টা আমাকে বলছিলেন যে নাজমুল করিমের সাথে সেনাবাহিনীর যেই কিছু ঘটনা আপনি বলেছিলেন। এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে না তো আর ইয়ার লগে, এই নাজমুল করিমের লগে। নাজমুল করিম কুমিল্লা থেকে এই ইয়ে করে পাঠাইছি। এই নাজমুল করিমই জানবো। নাজমুল করিম যখন লাশটা তুলতে গেল, পরে লাশটা তুলতে গেল 7 দিন পর আমাকে নাজমুল করিম স্যারে আমাকে দেখাইলো যে আপনি একটু দেখেন আপনার মেয়ের কি অবস্থা। তারা নাকি বোর্ড জুতা দিয়া পাড়াইয়া আমার মেয়েরকে মারছে, মেডিসিন দিয়া তারপরে বোর্ড দিয়া পাড়াইয়া। তারাই আমার মেয়ের যদি এমনি মারা যাইতো তাহলে বোর্ডের ফাড়া করতে আইলো আমার মেয়ের শরীরে। আর একটা মানুষ, একটা 19 বছরের একটা মেয়েকে এমনি এমনি ধাপ করে মারা যাবে নাকি? তার শারীরিক নির্যাতনের চিহ্ন থাকবে গায়ে। না না, এটা তারা বিশ্বাস করে না। এটা সেনাবাহিনী, ওই 16 সালে যে সেনাবাহিনী ছিল ওরা না মারছে, এখন যারা আছে তারা কি মারছে নাকি এটা তারা বিশ্বাসই করে না। আমি কোন দেশে বাস করি। আমি আবারও বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই বিচারটা যে অতি দ্রুত করে উনি, নাইলে আমি কি করব আমি নিজেও জানি না। রাজা 10 বছর। আর এনায়তুল্লাহর ছেলে জিউসি এনায়তুল্লাহর ছেলে সাভারে আছে, তারা জিজ্ঞাসাবাদ করা হোক কে কে জড়িত আছে। আর ব্রিগেডিয়ার সাকওয়াত সাহেবও জিজ্ঞাসাবাদ করতে হবে, উনি ছিল তখন এখানে। আর ক্যানমোডের সিউ মনিরুল ইসলাম, উনি আমার যে দরখাস্তটা উনি ভুল লেখছে। আমার দরখাস্ত আমি লিখবো না। আমি না লিখা উনি ওই অফিস থেকে লেখাইয়া টাইপ করাইয়া আমার নিয়ে সই আনছে। একটু কি আমি জানি? আমার এটা পড়ায়ও নাই, আমার শোনায়ও নাই। পরে উনি যে অজ্ঞাত মামলা তারা দিয়ে রাখছে। এই আমি এটা শক্ত বিচার চাই। যদি দেশবাসী পুরো বিশ্ব বিচারটা চায়, এখনো চায়, আমিও চাই যে ওদের ফাঁসি হোক। যাক, আমি এই ঘটনাটা নিয়ে বহুদিন ধরে ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনার পরিবারের একজন সদস্য, তার সাথে কথা বলেছি। সেটা 2000 সম্ভবত 20-21 এই সময়ে। তখন তাদের পরিবারের অবস্থাটা ছিল, আমার নাম শোনার পরে সাথে, সাথে মানে একটা ভয়ংকর অবস্থা, যে মনে হয় আজরাইলের নাম শুনেছে। যে আমার সাথে ওনারা কথা বলেছেন, এইটা যদি ওনার বক্তব্যটা ছিল এরকম যে, ভাই আমাদের পরিবারের প্রতিজনের ফোন তারা ট্র্যাক করে রেখেছে। কার সাথে কথা বলি, কে বাসায় আসে, আমরা কোথায় যাই, সবকিছু সেনাবাহিনী এটা দেখভাল করত। এবং আমি ফোন করার পরে ভাই আমরা এখন কথা বলতে পারবো না। খুব খারাপ অবস্থা, ভয়ংকর অবস্থা। এটা নিয়ে কোনো করেন না। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন না। এরকম একটা পরিস্থিতি ছিল তাদের উপরে। তো সেই পরিস্থিতি থেকে এখন কথা বলার সুযোগ এসেছে এবং আমার বিশ্বাস যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তনুর বাবাও তার কাছে বিচার চেয়েছেন। তিনার কাছে অনুরোধ যে সেনাবাহিনীর যে কালপিট, যারা হত্যাকারী, খুনি, চাঁদাবাজ, গুমকারী, এই ধরনের সেনাবাহিনী বাংলাদেশের পুরো সেনাবাহিনীকে রিপ্রেজেন্ট করে না। যদি আমাদের এই কথাটা সত্যি হয় যে না, সেনাবাহিনী তাদেরকে রিপ্রেজেন্ট করে না, তাহলে সেনাবাহিনীকে এই ধরনের খুনি, এই জিওসি যিনি মেজর জেনারেল এনায়েতুল্লাহ, তার ছেলে এখনো চাকরিতে আছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তার স্ত্রী কোথায় আছে? এবং এনায়েতুল্লাহ, আমি যতটুকু জানি
সে এখনো দেশে আছেন। এনায়েতের বক্তব্য আমার কাছে রেকর্ড করা আছে। ওই সময়ের কয়েকজন পুলিশ কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা আছে। আমি নেক্সট কয়েকদিনে আপনাদেরকে কয়েকজনের বক্তব্য আমি আলাদাভাবে শোনাবো। সেখান থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যে পুলিশকে কিভাবে ভয় ভীতি দেখিয়ে তারপরে সেনাবাহিনী এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপা দিয়েছেন। তো কাকা তনুর মা কি কিছু বলবেন? খালাম্মা কিছু বলতে চান? তনুর আম্মা অসুস্থ। আচ্ছা। এই না উনি পাশের থেকে কথা বলছেন তো, যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। না, উনি শুনছে, ওই শুয়ে রয়েছে, শুনছে। এই জি, তো এখন আমরা জি বলেন। আমরা কোনো সুস্থ না, অসুস্থ। আমার মেরুদণ্ড অপারেশন। এই এখনো আমার ঠের দেয়, এখনো ভালো আচরণ করে নাই কেউ। আর কি বলবো আপনার কাছে? শেষ দিন কাকা, এই যে মানে তনুর সাথে আপনার যে শেষ দেখাটা হলো, ওই দিন সে বাসা থেকে বের হওয়ার সময় ওই সময়ের স্মৃতিটা কি মনে করতে পারেন? হ্যাঁ, ওই সময় আমরা একসাথে ভাত খাইছি, আমার মেয়ে আর আমি একসাথে ভাত খাইছি। খাওয়ার পর বাবা বাবা খালি খায় চুমায়, খালি চুমায় আমার। মা তুমি এমন করতেছো কেন, চুমাইতেছো কেন, খাই কি? বাবা ভাল লাগে না আমার, কেন যে আপনার চুমাইতে মন চায়। অনেকক্ষণ চুমাইলো, যখন আমার 2টা বাজলো, তখন আমি অফিসে এসে পড়লাম। আমার লাস্ট কথা আপনার কাছে, আমার যে সিউ ছিল মনিরুল ইসলাম, আমার যে দরখাস্তটা অজ্ঞাত মামলা লেখছে, উনি কি অপরাধের সাথে জড়িত থাকতে পারে? আমার ওনাকে সন্দেহ হয়। উনি ওই দিন রাত্রে কই ছিল? এই ক্যানবোর্ডের সিউ উনি কই ছিল? ওই রাত্রে কই ছিল উনি? 9টায় আইছে, 6টার সময় বাড়িছে, আর উনি 9টার সময় বাসায় আছে। উনি তখন বাসাত কেউ ছিল না, ওনার ফ্যামিলি বাসায় ছিল না। আমার কথা হইলো এটা। তারপরে কি হলো তনুর সাথে আপনার? পরে পরে শেষ মানে বিদায়টা পরে কি হলো? শেষ বিদায় কি, এরপরে আমি অফিসে আইসা বললাম ওই দিনেই 20 তারিখ 20 মার্চ আমি 2টা বাজে অফিসে আসলাম। ও আমার সাথে তো বাটাত খাইলো, আমি অফিসে আইসা বললাম। এরপর তো বাসায় গেলাম, পর শুনলাম বাসায় নাই। তারপরে ওইখান থেকে তুলে আনলাম, আইনা সিএমএস নিয়ে গেলাম। সিএমএস এর ডাক্তার আপনাদেরকে কোনো কিছু বলতো কখনো যে কেউ তাকে? হ্যাঁ, বলছে ওই যে জিউসির বউ, কমান্ডারের বউ বলছে দেখাই দিব, কেমনে থাকবো, ঠেট দিছে। বললাম না আপনাকে, আগে দিয়ে বললাম, আগে তো ঠেট দিছে, কেমনে থাকবি তোরা, আমি দেখাই দিব। এই জিউসির বউ দিয়ে কথা কয়, আর কথা আছে কোনো? এই আমার কাছে বলছে, সে কাঁদছে আমার কাছে। আমি একটা কথা বলি আপনাকে, আমি তো মরবো, আমি বাঁচবো? আমি তো বাঁচবো না, আমি মরবো। কথা হইলো যে আমার মেয়ে যে কথাটা বলছে, আমি যতদিন বাঁচি আমি এটা বইলা যাব, বলবো যে জিউসির বউ, কমান্ডারের বউ আমার বেড়ে মারার জন্য, ইয়া করার জন্য। জি, প্রিয় দর্শক, আমরা এতক্ষণে যে বক্তব্য শুনলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিচারটা। আমার আরেকটা কথা হইলো, আমি এখনো বলতে চাই, সার্জেন্ট জাহিদের বউ এখনো ধরা ছোঁয়ার বাইরে। কি দেশে বাস করি আমি, কি দেশে বাস করি আপনার কাছে আমি বললাম। দেশ তো স্বাধীন হয়েছে, 71 দেখছি, আমার সামনে গুলি পড়ছে, আমি এই লোক, আমি শেখ মুজিবুরের দেখছি। নামগুলো কি আপনারা মামলায় যুক্ত করতে চেয়েছিলেন? তাদের কথা বলছেন। হ্যাঁ চাইছিলাম, হ্যাঁ চাইছিলাম, এবং কি সিউর নামও বলতে চাইছিলাম, তখন তারা এগুলা লেখা নাই। তদন্তকারীরা আমার কথাই শুনে নাই। এগুলা কি কমু, তদন্তকারী যারা ছিল লাস্টে, তারা আমার কথাই শুনে নাই। লাস্টে এটা তদন্ত করছে জালাল, সিআইডি জালাল। আমার ওয়াইফে, জালাল তো অনেক পরে আসছে। এর আগে যারা ছিলেন, নাজমুল করিম সহ, তারপর ভানু দাস ছিলেন, এরা যারা এই ঘটনাটার সাথে জড়িত ছিল, মানে এই তদন্তের সাথে। না নাজমুল করিম ছিল তো, নাজমুল করিম তো ছিল আমরা জালালের আন্ডারে। এই নাজমুল করিম সাহেব, জালাল কি শুরু থেকেই ছিল? হ্যাঁ, জালাল শুরু থেকে ছিল। আচ্ছা, জালাল এমনিতে আপনাদেরকে সহায়তা করে নাই?
কি সহায়তা করবে? আমাদের জালাল উল্টা তাদের সাথে মিলা আমাদের ইয়ে করতো, দম খাইতো। তার মানে পুলিশের ভেতরেই ২ টা ভাগ হয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, বাঘ ছিল। হ্যাঁ, বাঘ একটা ছিল ঘুষ, হুম, একটা ছিল ঘুষ। এই যে জালাল কই তো ঘুষ। আমি হাজার হাজার লোকের সামনে বলতে পারবো, হাজার হাজার লোকের সামনে আমি বলবো যে ঘুষকে আমার মামলাটাকে নষ্ট করে দিছে। আমার কথা কিছুই লেখে নাই। খালি নাজমুল করিম ঢাকা যখন ছিল তখন ভালো ছিল, নাজমুল করিম যাওয়ার পরে যারা ছিল এরপর থেকে মামলাটা আর আমি কোনো বুঝিনি। আমার ঠেট দিত আর খালি একটা তারিখ দিত, নিয়ে খালি আমরা বসাই রাখতো ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। আমি যে কই যে আমি মরে যেতে চাই, আচ্ছা 10 বছর কেন বলি? মানুষ আবার জিজ্ঞাসা করে কাকা আপনার মেয়ের খবরটা কি, আপনার মেয়ের খবরটা কি? আমি কিচ্ছু বলতে পারি না, এখনো আমি বলতে পারি না যে আমার মেয়েটার বিচার আমি পাবো। আল্লাহ যদি কোনো সহায়তা করে আর আপনারা যদি কোনো সহায়তা করেন, নাহলে এই বর্তমান যুগে যারা আছে, যেটা চলিত আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে উনি লন্ডন থাকতে বলছে আজ থেকে 16 বছর 17 বছরের কথা, যে আমি যদি কোনো ক্ষমতা যাই আমি এই বিচারটা করব। লাস্ট আমার কথা হইলো উনি যদি বিচারটা না করে, উনার বাধা ভিন্ন আমি কিচ্ছু চাবো না, আমি উনার সাথে জোর আমি মরার প্রস্তুতি নিয়ে হইলো আমি দেখা করব। আপনার কাছে একটু বললাম, আমি মরে যাবো গা ও আমি বিচারটার কথা বলে যেতে চাই ওনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কারণ উনিও কেউ নাই উনারও, আমারও বাপও নাই, মাও নাই, ভাই নাই, কেউ নাই, আমার কেউ নাই, একটা বোন নাই, খালি 2টা ছেলে আছে আল্লাহর আমানত। এই আমি জানি, আমার আর কেউ নাই। এই আর কুমিল্লা যে সাংবাদিকরা আছে বা আমনে আছেন, পুরো বাংলাদেশে যত সাংবাদিক আছে তারার জন্য আমি বাচ্চা রয়েছি। এই পুরো বাংলাদেশ এবং কুমিল্লার সাংবাদিক। না কাকা, আপনি তো নিজেও দেখেছেন, শুধু এখন না, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ওই সময়ও বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন এবং এটা সবাই স্বীকার করি, পেয়েছে আমি এটা সহ। কৃতজ্ঞ। এটার জন্য আমি কৃতজ্ঞ পুরো বাংলাদেশের সাংবাদিকের কাছে এবং এই যে পুরো দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, এখনো কৃতজ্ঞ। এখনো আমার অনেকে জিজ্ঞেস করে নামাজ পড়তে গেলে, নামাজে গেলে বা কোন আমি করতে পারি না তো আঙ্কেল, একবার বাইরে শুধু খালি বিকাল বেলা, নাইলে আমি সারাটা দিন বাসা বেড়ে থাকি, নাহলে মানুষের কাছে আমার জবাব দিতে হয় প্রশ্ন করে। এখনো কি আপনার মেয়ের বিচার পাবেন না? এখন কি ওই সরকার আছে নাকি? একটু বলে আমাকে। হুম, হুম। আর ওই লোক কি এখনো চাকরিতে আছে? এনায়তুল্লাহ কেমন চাকরিতে আছে নাকি? আপনি কিসের ভয় পান? আমরা আছি, জনগণ কই কথা। এই আর সাংবাদিকরা বলে, আমি কি বলবো সাংবাদিকের কথা, তারা আমার যা উপকার করছে কুমিল্লা, পুরা বাংলাদেশ, পুরা বিশ্ব, আপনি সহ, আমার কোনো বলার নাই। আমি কৃতজ্ঞ, আমার ফ্যামিলি, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এই 10 বছর আর কি বলবো, তারা আমার বাঁচাই রাখছে। না সাংবাদিক অবশ্যই না থাকলে আমি বাঁচলাম নইলে আঙ্কেল, সাংবাদিক না থাকলে আমি বাঁচলাম নইলে। এদেশের মানুষ সবাই বিচার চায়। আমরা শুধু সেনাবাহিনীকে বলবো যে সেনাবাহিনীর আপনারা নিজেদের ভেতরে নিজেদের যেসব খুনি আছে, গুমের সাথে জড়িত যারা আছে, দুর্নীতিবাজ আছে, এদেরকে বাদ দিয়ে আপনাদেরকে আসতে হবে। এই দেশের সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা। কিন্তু আপনাদের এই দেশের ভেতরে থেকে তারপরে মানুষ খুন করা, মানুষকে গুম করা, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা, এগুলো আপনাদের কাজ না। আপনারা শিখতে পারেন, ওই যে বর্ডারে প্রতিদিন আমাদের লোক মারা যায়। আপনারা বিডিআর এর দায়িত্ব নিয়ে রেখেছেন। বিডিআর এর সব কমান্ডিং অফিসার থাকবে সেনাবাহিনীর। আপনি সেখানে গিয়া চাল চুরি করেন, ডাল চুরি করেন, সীমান্তে মানুষ মারা যায় সেটার কোনো খবর নেই। লাশ ওই পাশে পড়ে থাকে। সবশেষ পাটগ্রামের যেই ছেলেটা তাকে গুলি করে ফেলে রেখেছে, ৩-৪ দিন হয়ে গিয়েছে, বিএসএফ তাকে দেয় না। তো বিডিআর কি করে? বিডিআর তো নাই। বিডিআর এর সেই যেই বিডিআর ছিল সেই বিডিআর কে পঙ্গু করার জন্য বিডিআর এর 18,000 সদস্যকে ধ্বংস করে দিয়ে তারপরে এখন তাদের মতো একটা বিজিবি বানিয়েছে। বর্ডারের গার্ড। বর্ডার গার্ড কিসের? তো এখন এইভাবে তারা অ আমাদের ঐদিকে পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে এসে তারপরে মানুষ মেরে থিয়ে যায়। সেন্ট মার্টিনে মানুষ ঘুরতে যায়, সেখানে তারা মিয়ানমারের ড্রোন দিয়া তারপরে সেখানে ফলো করে। এই কাজগুলো করে। কিন্তু আমাদের সেনাবাহিনীর কিছুই নাই।
ওনারা ভাত খায়। সেনাবাহিনীর অফিসার আমি 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 ছোটবেলা থেকে কোনোদিন দেখি নাই যে এই সরকার আসার পরে সেনাবাহিনীর যে পরিমাণে ভুঁড়িওয়ালা লোকজন আছে, এত ভুঁড়িওয়ালা সেনাবাহিনী আমার জীবনে আমি দেখি নাই। এরা শুধু দুর্নীতি, লুটপাট, খাওয়া-দাওয়া এগুলো ছাড়া কিচ্ছু বোঝে না। সো সেনাবাহিনীকে বলব যে আপনারা গায়ের জোরে তো করতে পারেন, অনেক কিছু করতে পারবেন। কিন্তু আমরা কিছু মানুষজনরে আপনারা এই টাকা পয়সা দিয়া এই কচু ক্ষেতের ভাতা-টাতা দিয়ে কিনতে পারবেন না। তো আমরা কিন্তু বলে যাব, এটা মানুষকে জানায় যাব যে সেনাবাহিনীর ঘরে চোরের বাচ্চারা, ওদের ঘরের দূষিত রক্ত, ওরা অবৈধ টাকা খায়, ওরা মানুষের লুটপাট করে, ওরা মানুষকে মারে, ওরা নিজেদের মানুষকে নিজেরা গুম করে। এটাই হচ্ছে সেনাবাহিনী। এত ভাব মারার কিছু নাই। তনু হত্যার বিচার এই দেশের তনুর বাবা-মায়ের মতো সারা দেশের মানুষ চায়। আমার বিশ্বাস যে এটার ধানাই-পানাই করে ২ দিন আগে ৩ জনের ডিএনএ টেস্ট করার জন্য আবার হয়েছে। এটা মিথ্যা, এটা মিথ্যা, মিথ্যা এটা। এগুলি আমি তাদের কাছে কালকে রাতে আমি ওনারা জিজ্ঞেস করছিলাম যে এটা কাদের করা হয়েছে। ওনারা যাদের চায় তাদের করা হয় না। ডিএনএ টেস্ট না, করতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে এনায়েতের, ডিএনএ টেস্ট করতে হবে এনায়েতের বউয়ের, সার্জেন্ট জাহিদের, এনায়েতের ছেলের, তারপরে ওই সময়ের যে ছিল সিও ছিল তার, এদের করতে হবে। সেনাবাহিনীতে থরুলি যারা ছিল, সৈনিক থেকে শুরু করে অফিসার পর্যন্ত যাদেরকে সাসপিশিয়াস মনে হবে সবাই ডিএনএ টেস্ট মিলাইতে হবে তনুর এখানে যেগুলো পাওয়া গিয়েছে। এবং ওই সময় ভয়ঙ্কর রকমের কিছু ঘটনা ঘটেছিল, যেটা কিনা আমি আপনাদেরকে বলে শেষ করি যে যেই জায়গাটাতে তনু মারা যায়, আমি একজন সিআইডি অফিসারের কাছে শুনলাম এটা, ওই জায়গার মাটি পর্যন্ত কেটে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে গিয়েছে যাতে ওইখানে কোনো আলামত খুঁজে না পায়। কাকা এটা সত্য কিনা? জি এটা ঠিক। ওইখান থেকে জেনারেল জেনারেল জিয়া আছে না, আয়নাগরের কারিগর, এই জেনারেল জিয়া আয়নাগরের কারিগর, উনি হেলিকপ্টার দিয়ে না আইসা এই এনায়েতের ছেলে আরেকটাকে, এটা জানি না, এনায়েতের ছেলেরে নিয়ে গেছে হেলিকপ্টার দিয়া, তৎকালীন সেনাপ্রধান। এই আর তো আমার মেয়ের কে মারছে, ওই সময় যারা ছিল আর্মিতে 16 সালে, তারা আমার মেয়ের হত্যা করছে। এখন যারা আছে তারা তো আমার মেয়ের হত্যা করে নাই, তারা তো বিচার চায়, অনেকে বিচার চায়, ওনাদের অনেকে রসুনের আমার বলে। জায়গাতে সমস্যা হলো এটা, সেনাবাহিনীর ওনারা আবার মানে আপনি কারে কি বলছেন ওইটা ওনারা সবাই মনে রাখে। ওনাদের ভাবসাবের মারার জায়গায় ওনারা ওনারা নিজেরা মারামারি করে, নিজেরা বহুত দলাদলি করে। কিন্তু বাইরের মানুষের সাথে আবার ওনারা সব এক। ওনারা একটা সোবার ক্লাস, সুপিরিয়র শ্রেণী ওনারা। ওনারা যা মনে চায় তাই করবেন। ওনাদের কোনো বিচার করা যাবে না, কোনো আইন হবে না। ওই দেশ বাংলাদেশে নাই। তোমাদের এই দম্ভ, এই ভাবসাব এগুলো মাটির সাথে হাত করা পড়ায় তারপরে তোমরা এখন জেলে আছো, তোমরা এখন ওই বিশেষ কারাগার বালছাল এগুলি বলে তো লাভ নাই। কারাগার কারাগারই। তো চোর তোরা। তোরা খুনি, তোরা গেছিস ওখানে আদালতে তোদের নত হইয়া তারপরে যাইতে হইছে। তোরা এটাই হচ্ছে তোরা সেনা। তোরা পলায় গিয়ে আসিস ইন্ডিয়াতে। তিনজন জেনারেল তোরা গিয়া পলায় আসিস ইন্ডিয়াতে। এইটাই তোরা। তোরা নিজেদের মহিলাদেরকে রেপ করাস ইন্ডিয়ানদেরকে দিয়ে। এই পিলখানায় তোরা তোদের মহিলাদের বহু সেনাবাহিনীর ছেলেমেয়ে যাদেরকে আমরা জানি সেনাবাহিনীর ছেলেমেয়ে, ওগুলি সেনাবাহিনীর ছেলেমেয়ে, ইন্ডিয়ানদের ছেলেমেয়ে, ওদের বউদেরকে ওইদিন ওইখানে ধর্ষণ করে গেছে, ওদের মেয়েদেরকে ধর্ষণ করে গেছে। তোদের কারণে তোদের মেয়েদেরকে ধর্ষণ করেছে। তোরা নিজেদের নিরাপত্তা নিজেরা দিতে পারিস না। তোরা এই দেশের নিরাপত্তা দিতে পারিস না। তোদের মতো সেনাবাহিনী থেকে লাভটা কি? খালি চুরি করবা, কন্ট্রাক্টারি করবা, আর মানুষের মহিলাদেরকে ধরে তারপর রেপ করে নিয়ে মারা ফেলবা। এগুলো বিচার ধামাচাপা দেওয়ার জন্য তোমরা থাকবা। এই জন্য সারা দেশের সবচাইতে বেশি বাজেট নিয়ে তোমার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়। না আছে তোমার কোনো ইন্টারসেপশন, কোনো একটা ব্যবস্থা, না আছে তোমার একটা আধুনিক কোনো যুদ্ধ বিমান, না কিছুই নাই তোমার। তোমার এখান থেকে আইসা ইন্ডিয়ানরা মাছ ধরে নিয়ে যায়, নৌবাহিনী ছিটতে পারে না, বিমান বাহিনীর কিছু নেই। তো এই বাল বাহিনী দিয়ে আমার দরকারটা কি? দরকার নাই তো। তো পুলিশরা ভালো করে করুক, দরকার যদি হয় পুলিশ যুদ্ধ করবে, বিডিআর রে নামায় দেন, সেনাবাহিনীর দরকার নাই তো। যাই হোক ভাই, আমরা সেনাবাহিনীকে নিয়ে একদম সপ্রকামই একটা কথা শেষে বলি, এই সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা। আপনারা অনেক 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 সৎ অফিসার আছেন সেনাবাহিনীতে। আপনাদের কাছে অনুরোধ, ভাই এই ময়লা আপনারা ঘাড়ে নিয়েন না। আপনারা যদি আসলেই চান চুপচাপ থাইকা যদি আপনারা বলেন, না আমরা অনেক ভালো, মানে অনেক সেনাবাহিনী অফিসারের সাথে কথা হইলে তারা বলে, ভাই আমরা তো ওদের মতো না, ভাই আমরা, ভাই আপনারা ওদের মতো না, তো আপনারা আপনাদেরকে থাকতে হবে সামনে। ওয়াকারের মতো চোর বদমাইশ যদি নাকি সামনে থাকে তাহলে তো হবে না ভাই। আপনাদেরকে সামনে থাকতে হবে, ভালো মানুষকে সামনে থাকতে হবে। তো যাই হোক, আমরা এটার বিচার চাই। আপনারা যারা এতক্ষণ লাইভ দেখলেন, আপনারা তনুর বাবার বক্তব্য শুনেছেন। বক্তব্য শোনার পরে আপনাদের যেটা
আপনারা বুঝতে পেরেছেন সেটা নিশ্চয়ই আপনারা আপনাদের মন্তব্যে জানাবেন এবং তনুর পাশে আমরা আছি। তনুর বাবার পাশে আছি। তনুর এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের মানুষ যদি তাদের কোনো সহযোগিতা দরকার হয় সেটার জন্য সর্বোচ্চ দিতে রাজি। তনুর বাবার কাছে আমি সবশেষ বলব, কাকা আপনি আমাকে আপনার সন্তানের মতো জানেন। আমি আপনার একজন সন্তান। বাংলাদেশে এরকম আপনার শত, শত হাজার, হাজার আপনার এক তনু মারা গিয়েছে এই বাংলা